আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে ইসরায়েলি হামলা নিহত, লেবাননে অব্যাহত গোলাবর্ষণে ৮০০-র বেশি প্রাণহানি। জুলাই আগস্ট হত্যায় অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচারের কথা বললেন উপদেষ্টা সাখাওয়াত। শেখ হাসিনার বিচারের প্রয়োজনে আলাদা ট্রায়ালের পরামর্শ। জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। এবং কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত, তৃতীয় দিনেও আছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করার পর নাসরাল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। বিস্তারিত সুব্রত কাইনের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার খবর প্রকাশ হলো। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এক্সে এক পোস্টে তারা জানায়, বিশ্বকে আতঙ্কিত করতে হাসান নাসরাল্লাহ আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না। এদিকে নাসরাল্লাহর নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে ২০০০ কেজির ব্যাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হাসান নাসরাল্লাহ ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন সবজি বিক্রেতা। ১৯৭৫ সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে ৮০-র দশকে হিজবুল্লাহতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরাল্লাহ। সুব্রত গাইন, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে। রাজধানীতে এক সংলাপে তিনি আরও বলেছেন, প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। সরকারের পতনের পর দেশে এখন আলোচনায় জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও বিভিন্ন পর্যায়ের সংস্কার। গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংলাপে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ চেয়েছেন বক্তারা। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তা অল্প সময়ে সম্ভব নয়। যখন যে ক্ষমতায় যান, তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন, এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। অল দিস পিপল নিয়ে আসার দরকার নেই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড, জাস্ট লাইক নভেম্বর ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না। আমি অমুককে নিয়ে আসবো, তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার।
আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আলোচকরা। এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নাই, তাই না? যে আমরা আমাদের মনে নানান রকম গুজব, নানান রকম কথা শুনি, এখানে এইটা যদি আপনারা একটা সমস্যার সমাধান করতে পারেন। একবার খুব বেশি ট্রান্সপারেন্ট হলেও আবার বিপদ আছে। এই যে ঢালাও মামলা, এই মামলা আসলে এই সব অপরাধীকে সুযোগ করে দিবে দ্রুত মুক্তির। যে ধরনের মামলা হচ্ছে এটা সুযোগ করে দিবে এদের পথে এক ধরনের সিম্প্যাথি তৈরি করবার। আমরা এখনো পর্যন্ত দেখছি এই সরকারের শুধুমাত্র ব্যর্থতা, এবং এই ব্যর্থতা কি পরিকল্পিত নাকি আরেকটি ১/১১ আনার জন্য এ ধরনের ব্যর্থ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেটি আমাদের ভাবার সময় এসেছে। পুলিশ কমিশন অনতিবিলম্বে গঠন করা দরকার এবং এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে একটা বিচার ব্যবস্থার ধারাবাহিকতা তৈরি করা খুবই জরুরি। সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা নিয়ে শঙ্কাও উঠে আসে সংলাপে। তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা। আইনমন্ত্রী আনিসুল হকের লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে বিএনপির সমাবেশে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমকে সঙ্গে নিয়ে আবুল কাশেমের ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। বিভিন্ন জেলা শহরে বিএনপির সমাবেশের ধারাবাহিকতায় ঝিনাইদহে এই আয়োজন। ঝিনাইদহের পায়রা চত্বর ঘিরে দুপুর থেকেই জনসমুদ্র। সমাবেশে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়াই তার লক্ষ্য। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত আছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে তাদের রোডম্যাপ পরিষ্কার করতে হবে। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার, এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকেই। স্বৈরাচারের দোসররা এখনো সরকারকে বিব্রত করছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা দিতে পারে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঝিনাইদহ। বাসযোগ্য রাজধানী বিনির্মাণে দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে এক মত বিনিময় কর্মশালায় সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের ঐক্যবদ্ধ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের উপর জোর দেন বক্তারা। মোশাহেদ রনির রিপোর্ট। তিলোত্তমা, ঢাকা। সপ্তম শতকে গোড়াপত্তন হওয়া এই জনপদে নগরায়ণ শুরু ১৬০০ সালে। সভ্যতার অগ্রযাত্রায় যতই আধুনিকতার সংস্পর্শে এসেছে, ততই হারিয়েছে জীববৈচিত্র্য আর সবুজ। প্রতিনিয়ত বেড়েছে তাপমাত্রা ও দূষণ। অপরিকল্পিত উন্নয়ন ভারে নাজুক রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন ৩৯,৪০৬ জন। পরিস্থিতি উন্নয়ন ও ভবিষ্যতের বাসযোগ্য নগরী বিনির্মাণে রাজধানীর বন ভবনে মত বিনিময় কর্মশালা আয়োজনে উঠে আসে গত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার, জীববৈচিত্র্যের স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত কর্মপরিকল্পনার নানান দিক। বাস্তুতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে
পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ করেন বক্তারা। 2050-এর মধ্যে বলা হচ্ছে যে 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং 80 মিলিমিটার থেকে 123 মিলিমিটার পর্যন্ত রেইনফল বৃদ্ধি পাবে। থিঙ্ক ট্যাঙ্ক, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, মিডিয়া এবং আমাদের সর্বাগ্রে আমাদের সাধারণ জনগোষ্ঠী যারা এগুলোর ইউজার হবেন, ব্যবহারকারী হবেন, তাদের সাথে সমন্বিতভাবে আমরা কার্যক্রম গ্রহণ করব। ইকোসিস্টেম ঠিক রেখে ঢাকা শহরকে আমরা বাঁচাতে পারবো। যেহেতু অনেক বৈষম্য হয়তোবা ছিল এখানে, আমাদের নির্মাণ বিধিমালা এগুলো আমরা ঠিক করছি এবং অতি সত্বর আমরা চেষ্টা করব এগুলা ইভেন ওপেন সোর্সে আমরা দিব, সবার মত নিব এবং সবার যেভাবে ভালো হয় সেভাবে আমরা এই বিধিমালাগুলো ঠিক করব। শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে জনসাধারণের সার্বিক সচেতনতা ও সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। গবেষণা বলছে ঢাকায় এক সময় 209 প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বর্তমানে অধিকাংশই বিলুপ্ত। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন সময়োপযোগী পরিকল্পনা, সমন্বয় আর কার্যকর উদ্যোগে ধ্বংস হওয়া বাস্তুতন্ত্র উদ্ধার ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে মিলবে মুক্তির রূপরেখা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার চাতরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীচন্দ্রা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে প্রতিনিয়তই কমছে গাছের সংখ্যা, এতে চরম ভাবাপন্ন হয়ে উঠছে প্রকৃতি। সুস্থ, সুন্দর ও নির্মল সবুজ প্রকৃতি গড়তে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি জীবন ক্লাব যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চাচরা মাধ্যমিক বিদ্যালয়ে। এই যে আমাদের বায়ু দূষণ, এই বায়ু দূষণ কমানোর জন্যও কিন্তু আমাদের গাছ দরকার। সুতরাং দূষণকে যদি কমাতে চাই তাহলে বৃক্ষরোপণ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ধরনের কর্মসূচি যত বেশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখব। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো শুধু বৃক্ষ লাগালেই হবে না, এই বৃক্ষ রোপণের পরে একে পরিচর্যা করতে হবে এবং এটা যাতে কোনোভাবেই এই গাছটা লাগানোর পরে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা এই গাছগুলো বাড়িতে রোপণ করব। আমরা আজ এইখানে যে গাছটি পেয়েছি আমরা সেই গাছটি অবশ্যই লাগাবো। অতিরিক্ত তাপদাহের কারণে হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে বা মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছ লাগাবো বেশি বেশি করে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ আমাদের। এটা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারি না। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আমাদের যা যেটুকু ক্যাপাসিটি আছে প্রত্যেক জায়গা থেকে আমরা যেন বছরে যার যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশকে একটি সবুজ শ্যামল বাংলাদেশে রূপান্তর করতে পারি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে ঔষধি গাছ, ফল গাছ এবং আরও যে বনজ গাছ আছে এগুলো না আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য খুবই চমৎকার। আমাদের দেশের সবুজ বিপ্লব ঘটানোর ক্ষেত্রেও আমরা যে কাজগুলো করে আসছি আমরা সামনের দিনেও করে আসব। বৃক্ষরোপণ কর্মসূচি বিগত দিনেও হয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে
আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে উদীয়মান তরুণরা আগামীতে এই দীক্ষায় দীক্ষিত হবে যে গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণকে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং উৎসাহিত করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রকৃত জীবন ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যায়ক্রমে সব উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছে তার কাছে। আরিফ। হৃদয় ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগের দোসর রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাজধানীর দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাহিদুজ্জামান তানভিনের স্মরণ সভায় রিজভী বলেন, যাদের হাতে রক্ত তাদের বিচার আগে করতে হবে, তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান রিজভী। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে কমপক্ষে 43 জনের মৃত্যু হয়েছে। 4 ক্যাটাগরির হারিকেনটি ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ের কারণে 20 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। 11 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্র শরতের জবা। চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে অভিজ্ঞতা তুলে ধরেন কলা কুশলীরা। সুলতানা হিমুর রিপোর্ট। সাইকোলজিক্যাল থ্রিলার জনরার গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পাচ্ছে চলচ্চিত্র শরতের জবা। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী কুসুম শিকদারের। নিজে লেখা বই অজাগতিক ছায়ায় শরতের জবার গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কুসুম শিকদার। কুসুম শিকদার ছাড়াও চলচ্চিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, জিতু আহসান, নরেশ ভূঁইয়া, নিদ্রা নেহা সহ অনেকে। সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে প্রত্যাশার কথা জানান কলাকুশলীরা। পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যাপ্তির একটা কাজ, অনেক গভীর, অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের। এখানে পুরো ইউনিট, পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয়, সম্পর্ক থাকতে হয় এবং একসাথে সবকিছু করতে হয়। দিদি বলল তোর এক্সপ্রেশন এত ভালো, বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ। সো দিদির ওই কথাটার জন্য আমি যে ইন্সপায়ারেশনটা পেয়েছি, ওটা দিয়েই আসলে পুরো সিনেমাটাতে কাজ করতে পেরেছি। আশা করি সবার ভালো লাগবে। আইয়ের কন্যা সন্তান হিসেবে কুসুম চ্যানেলের ঘরের মেয়ে, যে কুসুম ছটফটে, এটাই তার বৈশিষ্ট্য এবং নানামুখী কাজ করে কুসুম বারবার আমাদেরকে চমকে দেবে। ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় শরতের জবা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 11 অক্টোবর। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার আইস্ক্রিন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে পেঁপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজাম্মেল হোসেন নামের এক যুবক। তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, অনেকেই মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে।
নিজেরও স্বপ্ন দেখছেন পেঁপের বাগান করে ভাগ্য পরিবর্তনের। প্রকৃতি সংবাদ। সাতক্ষীরার বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ এখনো সংস্কার না হওয়ায় ক্ষতির মুখে প্রাণ প্রকৃতি সহ কয়েক গ্রামের মানুষ। বারবার বাঁধ ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বরাবরের মতো বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। রাজধানীর গুলশানে একটি চায়ের দোকানের ভেতর থেকে দুই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। এই ঘটনার মোটিভ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। নিহত ৬২ বছর বয়সী রফিকের বাড়ি বরিশাল ও ১৫ বছরের সাব্বিরের বাড়ি ময়মনসিংহে। ওনার ছেলে আমাদেরকে ফোন দিয়েছে, ঘটনাস্থলে গিয়ে আপনার এই লাশ পেয়েছি। এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। এটা হপিয়ে জখম করে হত্যাকাণ্ড। কলেজ ছাত্র মোহাম্মদ নাসির উদ্দিন সাকিবের খোঁজ মেলেনি 10 দিন পরও তার সন্ধান বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন সাকিবের বাবা গোলাম মোহাম্মদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিব 18 সেপ্টেম্বর রাত 10টার দিকে নিউ ইস্কাটনের বাসা থেকে বের হয়ে যায়, এরপর ফিরে আসেনি। বন্ধুর ফোন পেয়ে সাকিব বাসা থেকে বেরিয়েছিল জানিয়ে গোলাম মোহাম্মদ বলেন, সাকিব নিখোঁজ হওয়ার আগের দিন বাসায় একটি ল্যাপটপ নিয়ে আসে। পরের দিন রাত 10টার দিকে তার বন্ধু তাকে ফোন করলে সেই ল্যাপটপটি ফেরত দিতে ইস্কাটনের বাসা থেকে বের হয়। যাওয়ার সময় বলে যায় ল্যাপটপটি ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আগামীর এফবিসিসিআই শীর্ষক মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, কোনো মনোনীত পরিচালক দিয়ে এফবিসিসিআই চলবে না। পরিচালক, সভাপতি, সহ সভাপতি সহ সবাইকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বোর্ডে আসতে হবে। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এই মত বিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা আরো বলেন, সংস্কার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সংস্কার হতে হবে 4.5 কোটি ব্যবসায়ীদের স্বার্থে। মত বিনিময় সভায় ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজামুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন রাজেশ এবং অন্যরা। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্বের নতুন যোগ করার ভিশন নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডক্টর ওয়ালি তসার উদ্দিন। প্রতিনিধি দলে বাংলাদেশের 6 জন এবং যুক্তরাজ্য ও ইটালির 18 জন সদস্য রয়েছে। 8 দিনের সফরে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন, মামলা হলেই যে গ্রেফতারের আওতায় আসবে তা নয়, নিরীহ কাউকে যদি আসামি করা হয় তার যাচাই বাছাই হবে, এতে ভীত হওয়ার কারণ নেই। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থানার কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। অক্টোবর সেবা মাস 2024 উপলক্ষে মাসব্যাপী সেবা কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা লায়ন্স। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন চট্টগ্রাম জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। তিনি বলেন, শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় এই স্লোগানে 99টি ক্লাবের মাধ্যমে 3200 জন লায়ন সদস্য চট্টগ্রামের দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে চলেছেন। পুরো অক্টোবর মাস জুড়ে শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য সেবা সহ অর্ধশত সেবামূলক কার্যক্রম ঘোষণা করেন। ডেজার্ট তৈরির দক্ষতা বাড়াতে মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার ডেজার্ট একাডেমির উদ্যোগে চট্টগ্রাম থেকে শুরু হলো দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। চট্টগ্রামের আগ্রাবাদে কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচিতে 2 শতাধিক নারী অংশ নেন।
অনলাইন ক্লাসে ব্যাপক সাড়া পেয়ে এবার শুরু হয়েছে সরাসরি ক্লাস। রেজিস্ট্রেশন করে নারীরা পাচ্ছেন ফ্রি সরাসরি ক্লাস করার সুযোগ। দিনব্যাপী এই ট্রেনিংয়ে নারীরা শিখতে পাচ্ছেন অ্যাডভান্স ডেজার্ট মেকিংয়ে বিস্তারিত। থাকছে ডেজার্ট ব্যবসার নানা টিপস ও ট্রিক্স। ইয়ামাহা FZ সহ সিরিজের নতুন মডেল ইয়ামাহা FZ-S ভার্সন 4.0 বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিল ইয়ামাহা বাংলাদেশ। 150 সিসির সেগমেন্টের FI ইঞ্জিন সমৃদ্ধ টুরিং কমিউটার সেগমেন্টের অত্যাধুনিক এই মডেলটিতে রয়েছে পজিশন ল্যাম্প সহ ক্লাস ডি হেডলাইট, LCD মিটার, LED ফ্ল্যাশার এবং ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট অ্যাপ। প্রাথমিকভাবে বাইকটির 6টি কালার বাজারে পাওয়া যাবে, যা অনলাইন প্রি বুকিং এর মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন। আকর্ষণীয় এই মোটরসাইকেলটির দাম 2,99,500 টাকা। অনলাইন প্রি বুকিং এ থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান। জাতীয় পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসা যে গতিতে হওয়ার কথা তা হচ্ছে না। প্রয়োজনে তিনি আবারও আহতদের অধিকার আদায়ে মাঠে নামার ঘোষণা দেন। আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই। আমি গার্মেন্টসের একজন শ্রমিকের কথা শুনলাম, যিনি এখানে এসেছিলেন আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, এবং তিনি ফিরে গেছেন, কিন্তু তার গার্মেন্টসে কাজটা নাই। তাহলে তার চলবে কি করে? তার পরিবার কি করে চলবে? এই দায়িত্ব কে নেবে? এটা তো সরকারকে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল করেছে বরগুনা জেলা সমিতি। তোফাজ্জল হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলু বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের আইনি সহায়তা করবে বরগুনা জেলা সমিতি। এ সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, সাবেক সিনিয়র সচিব মুশফিকা ইকফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিকাল 5টা থেকে খেলা হয়েছে, সন্ধ্যা করে তাকে ধরেছে। প্রক্টর কোথায় ছিলেন, প্রবোস কোথায় ছিলেন? মৃত্যুর পরে তারা দেখেছে, তারা যথাযথ ভূমিকা পালন করেছে, মামলা দিয়েছে, আসামি ধরেছে এবং তাদের জবানবন্দি দিয়েছে। কিন্তু মৃত্যুর আগে তাদের ভূমিকা বিতর্কিত ভূমিকা। আমরা আজকের এই সবাই তীব্র প্রতিবাদ জানাই এই কথা। আমরা তরুণদেরকে আমাদের মাঝে ফেরত চাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগ। সেমিনারে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহমুদ হেলাল উদ্দিন। বক্তৃতা করেন ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর আকুমা মাহবুবুজ্জামান, ডক্টর সৈয়দ AFM মঞ্জুর খোদা সহ অন্যরা। মিলাদ মাহফিলের মাধ্যমে সেমিনার শেষ হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বৌদ্ধ বিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব অশোক বড়ুয়া 12 পূর্ণিমায় সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। এছাড়াও মব জাস্টিসের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংগঠনটির নেতারা আইনের শাসন প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। দেশে বিভিন্ন বৌদ্ধ বিহারের জমি ও স্থাপনা দখলের প্রতিবাদ জানান বক্তারা। এবার খেলার খবর।